বন্ধুরা সবাইকে স্বাগতম। আমরা আমাদের গত লেকচারে রাদারফোর্ড অ্যাটমিক মডেলের সীমাবদ্ধতা সমূহ নিয়ে আলোচনা করছি। আমরা পূর্বে আলোচনা করছি রাদারফোর্ড অ্যাটমিক মডেলের যে সীমাবদ্ধতাগুলো ছিল, ওই সীমাবদ্ধতাগুলোকে কভার আপ করার জন্য আমাদের কাছে পরবর্তী যে বিজ্ঞানীটা আসছিল উনি হচ্ছে বোহর। উনি রাদারফোর্ড অ্যাটমিক মডেলটাকে একটু মডিফাই করে নিজের মতো করে একটা মডেল উপস্থাপন করার চেষ্টা করছি। আজকে আমরা বোর অ্যাটমিক মডেল বা বোর পরমাণু মডেল নিয়ে বিস্তারিত কথাবার্তা বলব। আমি তোমাদেরকে শুরুতেই জানিয়ে রাখতে চাই, আমাদের বোর তার যে মডেলটা প্রস্তাব করছে সেটা কিন্তু কোয়ান্টাম তথ্যের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এই যে দেখো কোয়ান্টাম তত্ত্ব, এটা যেই বিজ্ঞানীটা আবিষ্কার করছে বা যে বিজ্ঞানীটা প্রদান করছে ওনার নাম হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক। এই কোয়ান্টাম থিওরি বা কোয়ান্টাম তত্ত্ব নিয়ে তোমরা আপার লেভেলে আরও অনেক ডিটেলসে পড়ালেখা করবে। যেহেতু বোর কোয়ান্টাম তত্ত্বের উপর ডিপেন্ড করে তার অ্যাটমিক মডেলটা প্রস্তাব করছে, তাই আমি বোরের অ্যাটমিক মডেলটা বোঝার স্বার্থে কোয়ান্টাম মডেল বা কোয়ান্টাম তত্ত্বটা আসলে কি ওই বিষয়ে একটু তোমাদেরকে বর্ণনা করব। এটাকে তুমি এক্সাক্ট কোয়ান্টাম তত্ত্ব বলতে পারবে না, মানে কোয়ান্টাম তত্ত্ব নিজে নিজে এটা একটা অনেক বড় ব্রাঞ্চ। তোমাদের মস্তিষ্ক অনুসারে জাস্ট কোয়ান্টাম শব্দটা আসলে কি মিন করে ওই বিষয়ে একটু আমি তোমাদেরকে ধারণা দিব, ওটুকু নিতে পারলেই হয়ে যাবে। তো দেখো, কোয়ান্টাম তত্ত্ব অনুসারে কোয়ান্টাম জগতে আসলে কন্টিনিউয়াস বলতে কিছুই নেই, সব কিছু ডিসকন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস আর ডিসকন্টিনিউয়াস কথাগুলোর অর্থ কী? দেখো, মনে করো আমি এই যে এখানে একটা লাইন আঁকলাম, ঠিক আছে? দেখো, এই লাইনটা মাঝখানে কি তোমরা কোনো গ্যাপ দেখতে পাচ্ছ? অবভিয়াসলি দেখতে পাচ্ছ না। কিন্তু আমি যদি এখানে জায়গায় 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 একটু একটু মুছে দিই, দেখতে পাচ্ছ গ্যাপ? এইটাই হচ্ছে ডিসকন্টিনিউয়াস, ঠিক আছে? আর এটা হচ্ছে কি কন্টিনিউয়াস, মানে একটার সাথে আরেকটা কি কানেক্টেড, লাগানো। আর এখানে একটার সাথে একটা কি নয়, কানেক্টেড নয়, লাগানো নয়। এই পার্টের থেকে সম্পূর্ণ স্বাধীন, এই পার্ট থেকে সম্পূর্ণ স্বাধীন। আমি কি বুঝাতে পারছি ডিসকন্টিনিউয়াস কথাটার অর্থ? এই যে যেমন মনে করো আমাদের 1, 2, 3, 4 এরকম আমাদের ন্যাচারাল নাম্বার আছে না? দেখো এখানে 1, 2, 3 এগুলো কি ডিসকন্টিনিউয়াস, অর্থাৎ একটা আরেকটার সাথে কিনে কোনো ধরনের কানেকশন নাই। তুমি যদি গ্রাফ আঁকতে চাও তাহলে এই গ্রাফে তুমি স্মুথ গ্রাফ কখনো পাবে না, এরকম স্মুথ গ্রাফ তুমি কখনো পাবে না। জায়গায় জায়গায় এখানে কি চলে আসবে, ডিসকন্টিনিউটি চলে আসবে, অর্থাৎ গ্যাপ চলে আসবে আর কি, চিহ্ন চিহ্ন চলে আসবে। ঠিক আছে? তো কোয়ান্টাম তত্ত্বে আমরা কি বুঝলাম? প্রত্যেকটা জিনিসকে ডিসকন্টিনিউয়াস হিসাবে চিন্তা করা হয়, মানে কন্টিনিউয়াস বলতে কিছুই নেই। যেমন আমার সামনে মনে করো এই রুমে এখানে একটা লাইট আছে, এই রুমে এখানে একটা লাইট আছে, এই লাইট থেকে মনে করো আলোক রশ্মিগুলো এখানে এখানে আসতেছে, এইভাবে আসতেছে। তোমাদের জেনারেল ফিজিক্স অনুসারে বা নিউটনীয় ফিজিক্স অনুসারে এই লাইট রে হচ্ছে কন্টিনিউয়াস, এখানে কোনো ধরনের ডিসকন্টিনিউয়াস নাই, অর্থাৎ এখানে জায়গায় জায়গায় গ্যাপ নাই। কিন্তু অ্যাকর্ডিং টু কোয়ান্টাম থিওরি, এই যে লাইট রে এখান থেকে এখানে যে আসতেছে, আমার বোর্ডে যে পড়তেছে, এখানে জায়গায় জায়গায় কিন্তু অসংখ্য কি গ্যাপ আছে, অর্থাৎ লাইট রেগুলা কন্টিনিউয়াসভাবে না পড়ে বস্তা বস্তা আকারে পড়তেছে, মানে প্যাকেট প্যাকেট করে করে পড়তেছে। অনেকটা তুমি যদি এই যে ময়দা আছে না, ময়দা বা এভাবে ছুঁড়ে মারো, মনে করো তোমার বন্ধুর দিকে তুমি ময়দা বা বালি এইভাবে ছুঁড়ে মারছো, ঠিক আছে? তো ওই যে বালি ছুঁড়ে মারছো, একটা একটা পার্টিকেল প্যাকেট প্যাকেট করে গেছে না, আলাদা আলাদা করে বালি বালি প্যাকেট প্যাকেট। আশা করি বুঝতে পারছো মেন বিষয়টা আমি কি বোঝাতে চাচ্ছি। ঠিক ওইভাবে আলো এখানে পড়তেছে। বাট ন্যাচারাল ফিজিক্স বা নিউটনীয় ফিজিক্স অনুসারে এখানে আমার ওই যে লাইট থেকে, সামনে যে লাইট আছে ওইখান থেকে যে বোর্ডে আলো পড়তেছে, ওটা কিন্তু কন্টিনিউয়াস, মানে ওখানে কোনো ধরনের ডিসপ্লিট হয় নাই, ছিঁড়ে যায় নাই কোথাও। বাট কোয়ান্টাম থিওরি অনুসারে এই যে এগুলো হচ্ছে প্যাকেটাইজড করা, মানে কণা কণা। আর তোমরা এগুলো পরে আসছো বা বায়োলজিতে কোনো না কোনো এক সময় শুনছো, এই যে আলুর প্রত্যেকটা কণা আছে না, মানে আলুকে এখানে চিন্তা করা হচ্ছে কণা হিসাবে আর কি। হ্যাঁ, এগুলোর নাম হচ্ছে ফোটন। কি? ফোটন।
ঠিক আছে, প্রোটন নয় কিন্তু আবার ফোটন, ফোটনকে বলা হয় আলোর কণা। ঠিক আছে, এগুলো তোমরা অনেকবার পড়বা, অনেক সময় পড়ছেও হয়তো বা, যারা ইতিমধ্যে ক্লাস 9-10 লাস্ট পর্যায়ে আসো তারা ইতিমধ্যে পড়ছে এগুলা। আর যারা বিগিনার, বিশেষ করে আমি টার্গেট করতেছি যারা বিগিনার, মাত্র ক্লাস 9-এ উঠছে, বাচ্চা স্টুডেন্ট, মানে সে কোনো খুব একটা কিছু জানেই না, আমি তার জন্য কথাগুলো বলতেছি। ঠিক আছে, যারা জানো তারা তো ভেরি গুড। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোয়ান্টাম শব্দের অর্থটা কি, অর্থাৎ প্যাকেটাইজড, প্যাকেট করে ফেলা, ওই যে চিপসের প্যাকেটের মতো আর কি। ঠিক আছে, এনার্জি বা শক্তিকে প্যাকেট করে ফেলা। ঠিক আছে, নর্মালি এনার্জিকে প্রকাশ করা হয়, এনার্জিকে চিন্তা করা হয় হচ্ছে তরঙ্গ আকারে। কি আকারে? তরঙ্গ আকারে, এরকম ঢেউ তরঙ্গ আকারে। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সকে আমার এনার্জিকে তরঙ্গ আকারে চিন্তা না করে প্যাকেট হিসাবে চিন্তা করা হয়। মানে এখানে ডিসকন্টিনিউটি চলে আসে আর কি, হ্যাঁ, ডিসকন্টিনিউটি চলে আসে, জায়গায় চিরা গ্যাপ চলে আসে। তো আশা করি আমরা কোয়ান্টাম তত্ত্ব জিনিসটা কি বুঝতে পারছি। কোয়ান্টাম তত্ত্বের মেইন থিম হচ্ছে এখানে ডিসপ্লিট, সব কিছু ডিসপ্লিট, একটা আরেকটার সাথে কানেক্টেড নেই। ঠিক আছে, আই হোপ বুঝতে পারছো। তো এখন আমাদের বোরের মডেলটি বুঝার পালা। দেখো, বোর তার মডেলটিকে 3টা স্বীকার্যের মাধ্যমে উপস্থাপন করছে। আমরা বোরের প্রথম স্বীকার্য আমরা দেখব নির্দিষ্ট কক্ষপথের ধারণা। আমরা বোরের প্রথম স্বীকার্য হইতে নির্দিষ্ট কক্ষপথের ধারণা পাই। একটু মনে করে দেখো, আমরা রাদারফোর্ড অ্যাটমিক মডেলের প্রধান ফল্টটা কী ছিল? রাদারফোর্ড অ্যাটমিক মডেলে দেখছি আমার একটা, এই যে মনে করো একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করতেছে আমাকে ইলেকট্রন, নেগেটিভ চার্জ। ঠিক আছে, তো এখন রাদারফোর্ড অ্যাটমিক মডেল অনুসারে আমরা তোমার কি ম্যাক্স প্লাঙ্কের তড়িৎচুম্বকীয় বিকিরণ থেকে জানতে পারি যে কি এটা, যেহেতু এই যে ইলেকট্রনটা বৃত্তাকার পথে ঘুরতেছে, যদিও সে সমবেগে ঘুরতেছে, তারপরেও এই যে ইলেকট্রনটা যেহেতু তার গতিপথের প্রত্যেকটা সেকেন্ডে দিকের পরিবর্তন করতেছে, দ্যাট মিন্স এই ইলেকট্রনটার একটা ত্বরণ আছে। আর ত্বরণ আছে মানে সে রেডিয়েট করবে, শক্তি হারাবে, আর শক্তি হারাইতে সে একটা সময় আমার নিউক্লিয়াসে গিয়ে পতিত হবে। ঠিক আছে, তো এটাই ছিল রাদারফোর্ড অ্যাটমিক মডেলের প্রধান মিস্টেক। ঠিক আছে, নিউক্লিয়াসে পতিত হলে তো বেনিশ হয়ে যাবে পরমাণু, তাই না? পজিটিভ নেগেটিভকে বেনিশ করে দেয়। ঠিক আছে, তো আমার ভোর এসে বলতেছে না, একটা বৃত্তাকার পথে ঘুরবে, ঠিক আছে, কিন্তু নির্দিষ্ট বৃত্তাকার পথে ঘুরবে, বৃত্তাকার পথে ঘুরবে, বাট নির্দিষ্ট বৃত্তাকার পথে ঘুরবে। ঠিক আছে, তো এই ইলেকট্রনটা যদি এই বৃত্তাকার পথে ঘুরে, তাহলে সারা জীবন তাকে এই বৃত্তাকার পথেই ঘুরতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট কথা, সে নির্দিষ্ট বৃত্তাকার পথে ঘুরবে। হ্যাঁ, ঠিক আছে, বুঝলাম। এখন দেখো, এই ইলেকট্রন যার যে বৃত্তাকার পথে ঘুরবে, যেহেতু সে বৃত্তাকার পথে ঘুরতেছে, তার একটা কৌণিক ভরবেগ থাকবে, যেটাকে এল দিয়ে প্রকাশ করা হয়। এখন আবার কৌণিক ভরবেগ কি? তোমরা কৌণিক ভরবেগ না চিনলেও ভরবেগ নিশ্চয় চিনো, ভরবেগ নিশ্চয় জানো, তাই না? ভরবেগ মানে কি? মনে করো এই যে m কেজি ভরের একটা বস্তু b বেগে গতিশীল হচ্ছে, তো m কেজি ভরের বস্তু v বেগে যদি গতিশীল হয়, তাহলে ভরবেগ কি? m আর b, বেগ আর ভরের গুণফলকে আমরা কি বলি? ভরবেগ বলি। এখন একটা ঘটনা হচ্ছে যে আমরা এই যে ভরবেগ যখন ফিজিক্সে পড়ছিলাম, তখন আসলে একটা কথা ওইখানে হাইট রাখছে, ওইটা হচ্ছে এই বস্তুটা একটা সরল রেখা বরাবর গতিশীল হয়ে থাকে। কি? একটা সরল রেখা বরাবর গতিশীল হয়ে থাকে, সে কোনো টেড়ি বেড়ি আঁকাবাঁকা রাস্তা কি করে না, অনুসরণ করে না। তো এই জন্য এই ভরবেগকে বলা হয় রৈখিক ভরবেগ। কি? রৈখিক। এটার আগে, এই ভরবেগের আগে একটা শব্দ অ্যাড করতে হয়, রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগ সমান এম ভি, কিন্তু আমরা ওইখানে রৈখিক শব্দটা না বলে ডিরেক্ট ভরবেগ বলি, আর ডিরেক্ট ভরবেগ সমান আমরা কি লিখে দিই? এম ভি লিখে দিই। ওই জায়গায় আমাদের আসলে প্রবলেম। কিন্তু যখন একটা বস্তু বৃত্তাকার পথে প্রদক্ষিণ করে, তখন ওইখানে রৈখিক ভরবেগের পাশাপাশি যেহেতু সে কৌণিক দূরত্বও অতিক্রম করতেছে, দেখো না, এই যে যখন সে এখানে ছিল তখন এইখানে, কিন্তু যখন সে এইখানে আসছে তখন সেন্টারের সাথে একটা কোণ তৈরি করে, একটা নির্দিষ্ট পরিমাণ কোণ অতিক্রম করছে না?
তো সেজন্য এখানে যেহেতু তার কৌণিক সরণও ঘটতেছে, তাই এখানে আরও একটি শব্দ অ্যারাইজ হয়, ওইটা হচ্ছে কৌণিক ভরবেগ। ঠিক আছে, তো আমরা ভর মডেলে একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে আমরা আইডিয়া পাই। আমরা নর্মালি কৌণিক ভরবেগ সমান লিখি হচ্ছে এম বি, এক্সট্রা একটা পার্ট লিখি, ওটা হচ্ছে আর। এখন এই আর এর পরিচয় কি? আর হচ্ছে বস্তুটা যেই বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করতেছে তার ব্যাসার্ধ হচ্ছে কি এম, এই যে আর। ঠিক আছে, আমি কি বুঝাতে পারলাম? এখানে এম কি? এখানে বস্তু হিসাবে তো ইলেকট্রন আছে, ইলেকট্রনের ভর। ভি কি? ইলেকট্রনের ব্যাগ। আর কি? আমার যেই কক্ষপথে প্রদক্ষিণ, যেই নির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করতেছে ওইটার ব্যাসার্ধ। তো এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের এই বি ইলেকট্রনের ব্যাগ অলমোস্ট আলোর ব্যাগের কাছাকাছি, অলমোস্ট আলোর ব্যাগের কাছাকাছি। আলোর ব্যাগকে সি দিয়ে প্রকাশ করা হয় বন্ধুরা। তো এখন আলোর ব্যাগ কত? নিশ্চয়ই তোমরা জানো আলোর ব্যাগ কত, বলো? সি ইজ ইকুয়াল আলোর ব্যাগ 3 × 10⁸ ms ইনভার্স 1। ঠিক আছে, অর্থাৎ আলো প্রতি 1 সেকেন্ডে 3-এর পরে 8টা শূন্য, কত হিসাব করে দেখো তোমরা, এই পরিমাণ দূরত্ব অতিক্রম করে, এত মিটার দূরত্ব অতিক্রম করে আর কি। তখন ইলেকট্রনটা বুঝতেই পারতেছ অনেক দ্রুত মুভ করতেছে পরমাণুর ভিতরে। আচ্ছা যাই হোক, এম কি? আমার ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর কত? আমরা ইলেকট্রনের ভর পরে আসছি। এম ইজ ইকুয়াল কত? 9.1 × 10⁻³ কেজি। এটা একটু দেখিও, আমি ডাউট 3.4 নাকি 3.1, এটা একটু তোমরা মিলে নিও। আই হোপ 3.1 মনে হয়, একটু দেখো, মেবি 3.1 হইতে পারে। তোমরা দেখে নাও, আমার থেকে দেখার সুযোগ নাই আসলে। আচ্ছা, তো এখন বোহর বলতেছে এই যে কৌণিক ভরবেগ MVR, এই মানটা যা খুশি তা হইতে পারবে না। এমন নয় যে আমি এম এর মান বসাই দিলাম, ভি এর মান বসাই দিলাম, আর এর মান বসাই দিলাম, ক্যালকুলেট করে ইচ্ছা মতো মান বের করে দিলাম, এরকম হইতে পারবে না। তাহলে কেমন হবে? কোয়ান্টাইজড, স্পেসিফিক ভ্যালু, ছিন্ন ছিন্ন মান হইতে হবে, অবিচ্ছিন্ন মান হইতে পারবে না। মানে যা খুশি তা অ্যাকসেপ্ট করতে পারবে না। মানে ইলেকট্রন নিজের ইচ্ছে মতো কোনো ভরবেগ এখানে অর্জন করতে পারবে না। তাহলে কেমন ভরবেগ সে অর্জন করতে পারবে? ওইখানে একটা শর্ত আছে। ঠিক আছে, তো একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ অবশ্যই h2π এর n গুণিতক হইতে হবে। কি গুণিতক? n গুণিতক হইতে হবে। আর এখানে n সমান হচ্ছে 1, 2, 3, 4। কথাটার অর্থ কি? কথাটার অর্থ হলো গিয়ে, আমি একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগকে যদি h/2π দিয়ে ভাগ করি, তখন আমাকে এখানে n বের হইতে হবে। আর n মানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 এরকম গোটা সংখ্যা, ন্যাচারাল নাম্বার, জিরো না, কিন্তু জিরো ন্যাচারাল নাম্বার নয়, তাই এখানে জিরো আসতে পারবে না। 1, 2, 3, 4, 5, 6 এরকম। আর এখানে জীবনীয় জিরো আসবে না। কিছু উপরে নিচে ভাগ করে কাটাকাটি দিয়ে কি জীবনীয় জিরো আনা যায়? ইম্পসিবল। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা n এর মান পাবো হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7। অর্থাৎ আমি এখানে 1.5, 1.51 এ ধরনের কোনো ভগ্নাংশ আমি এখানে পাবো না। বুঝাতে পারছি? সব কিছু বিচ্ছিন্ন অবস্থায় থাকবে। এটাই হচ্ছে ওই কোয়ান্টাম মেকানিক্স থেকে ধার নিয়ে যে বহর কথাগুলো বলছে ওটার বড়সড় প্রমাণ আর কি। ঠিক আছে, মানে আমার ইলেকট্রনটার কৌণিক ভরবেগ কখনো তোমার কি যা খুশি তা হইতে পারবে না, হইতে পারবে কীরকম? n এর গুণিতক, n h/2π সমান। হ্যাঁ, ঠিক আছে, h/2π এর n এর গুণিতক হইতে পারবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখানে একটা প্রশ্ন থেকেই যায়, তাহলে h কি? h হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট। h কি? প্লাঙ্ক কনস্ট্যান্ট। ওই যে প্লাঙ্ক কনস্ট্যান্ট কই থেকে? কোয়ান্টাম তত্ত্ব থেকে। ঠিক আছে, কোয়ান্টাম তত্ত্ব কি আবিষ্কার করছে? ম্যাক্স প্লাঙ্ক। তো কোয়ান্টাম তত্ত্বে একটা ধ্রুবক আছে যেটার আমরা প্লাঙ্ক কনস্ট্যান্ট হিসাবে চিনি। ওটার মান হচ্ছে তোমার এরকম 6.23 × 10⁻³ জুল সেকেন্ড। মনে থাকবে আশা করি। তো এই হচ্ছে আমার বোহর মডেলের প্রথম স্বীকার্য হইতে আমরা এই ধারণাগুলো পেয়ে থাকি। তাহলে প্রথম স্বীকার্য হইতে আমরা কিসের ধারণা পাই? একটু বলো, কি ধারণা পাই?
আমার কৌণিক ভরবেগ একটি ইলেকট্রনের নির্দিষ্ট কক্ষপথের ধারণা পাই, যেটা কিনা আমরা বোরের রাদারফোর্ডের মডেল থেকে পাচ্ছিলাম না। অ্যান্ড দেন সেকেন্ড, ওই ইলেকট্রনটা যেই নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে ওইখানে তার কৌণিক ভরবেগটা কেমন হইতে পারে ওই বিষয়ে আমরা এখানে ধারণা পাই। ঠিক আছে, এখন সেকেন্ড কোয়েশ্চেন হইল গিয়ে কি, রাদারফোর্ড মডেলে আমরা একটা জিনিস দেখছি, ওইটা কি, ইলেকট্রন তার এক্সিলারেশন থাকার কারণে কি করতেছে, শক্তি হারাচ্ছে। কার থিওরি অনুসারে? ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় বর্ণালী তত্ত্ব অনুসারে রাদারফোর্ড মডেলে ইলেকট্রনের যেহেতু ত্বরণ ছিল, মনে করে দেখো একটু, যাদের মনে পড়তেছে না তারা পূর্বের লেকচারটা দেখে আসো দয়া করে। হারাবে কিভাবে? হারাবে রেডিয়েশন আকারে শক্তি কি আমার ইলেকট্রনটা কি হারাবে। তো এখন বোহর বলতেছে, যখন একটি ইলেকট্রন একটি নির্দিষ্ট কক্ষপথে থাকবে, একটা নির্দিষ্ট কক্ষপথে যখন একটি ইলেকট্রন থাকবে তখন সে কোনো ধরনের রেডিয়েশন করবে না, অর্থাৎ সে কোনো ধরনের শক্তি হারাবে না, কোনো ধরনের শক্তি বর্জন করবে না। তাহলে কথা ক্লিয়ার হয়ে গেল কিনা? ওই যে রাদারফোর্ডের যে প্রবলেমটা ছিল, শক্তি হারাই ফেলতেছিল, ওটা বোহর বলতেছে যখন স্পেসিফিক একটা অরবিটে সে ঘুরবে তখন সে কোনো ধরনের শক্তি হারাবে না, অর্থাৎ নো রেডিয়েশন when he revolve specific orbit। ঠিক আছে, এখন দেখো একটা কথা আমি বলে রাখি, যে নির্দিষ্ট কক্ষপথ এইগুলোর বলা হয় হচ্ছে কি প্রধান শক্তি স্তর। কি বলে? প্রধান শক্তি স্তর। একটু এখানে লিখি, প্রধান কি ইংলিশে অরবিট বলে, কি অরবিট। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, ওইটা হচ্ছে বোহর বলতেছে একটি নির্দিষ্ট কক্ষপথে যখন ইলেকট্রন ঘুরে তখন সে কোনো ধরনের শক্তি বর্জন করে না, এই তো। কিন্তু এখানে কক্ষপথ সংখ্যা কয়টি থাকতে পারে? কক্ষপথ সংখ্যা কয়টি থাকতে পারে? এটা একটা কোয়েশ্চেনে অ্যারাইজ হয় না? হ্যাঁ, এখানে অসীম সংখ্যক কক্ষপথ থাকতে পারে। ঠিক আছে, এখানে অসীম সংখ্যক কক্ষপথ থাকতে পারে। তো মনে করো এই যে এটা আমাদের ফার্স্ট অরবিট, প্রথম কক্ষপথ, আর এটা আমাদের দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এভাবে যাইতে থাকবে। ঠিক আছে, এখানে কক্ষপথ সংখ্যা অসীম। তো এখানে একটা জিনিস হচ্ছে খেয়াল করার মতো, ওটা হচ্ছে এই যে কক্ষপথ আমরা দেখতে পাচ্ছি, এই যে এই কক্ষপথগুলা একটা আর একটার সাথে কখনো টাচ করবে না। কেন করবে না? কারণ এই মডেলটা কোয়ান্টাম তত্ত্বের উপর দাঁড়ানো, আর কোয়ান্টাম তত্ত্বের প্রধান শর্ত হচ্ছে ডিসকন্টিনিউটি, মানে একজন আরেকজনের সাথে কি কোল্যাপস করবে না, মানে একজন আরেকজনের উপর মার্চ করবে না আর কি। আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো এই যে প্রথম অরবিটকে বলা হয় হচ্ছে কে, এরপরের অরবিটকে বলা হয় এল, এম, এন, এরপরে ও, পি, কিউ, আর, এস যেভাবে যেতে থাকবে। তো এখানে এই আমার অরবিট সংখ্যাকে বা কক্ষপথের সংখ্যাকে এন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এখানে এন এর মান হচ্ছে 1, আর এখানে এন এর মান হচ্ছে 2, এন এর মান 3, আর এখানে এন এর মান 4। ঠিক আছে, অরবিট সংখ্যাকে প্রকাশ করা হয় কি দিয়ে? আমার এন দিয়ে। ঠিক আছে, তারপর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করার মতো, ওইটা হচ্ছে এই যে প্রতিটা, নিশ্চয়ই কমন সেন্স অ্যাপ্লাই করে একটু। এই যে এটা আমাদের প্রথম অরবিট, তো এটা মনে করে R1 ব্যাসার্ধ, তো এটা আমাদের দ্বিতীয় অরবিট, এটা R2, অবভিয়াসলি R2 বড় হবে, তাই না? আর এটা R3 তাহলে আরও বড়। তো এখন আমাকে বলো, যত আমি বাইরের দিকে যাচ্ছি কক্ষপথের আকার তত বাড়তেছে না? আমার কক্ষপথের আকার কি তত বাড়তেছে। তো যত কক্ষপথের আকার বাড়বে ওইখানে ইলেকট্রন ধারণ করার এবিলিটিটাও তত বাড়বে। তো এখানে একটা হিসাব আছে, ওটা হচ্ছে প্রতিটা কক্ষপথে ইলেকট্রন ধারণ করার ক্ষমতা হচ্ছে আমার 2 ইন্টু n স্কোয়ার সংখ্যক, 2 ইন্টু n স্কোয়ার সংখ্যক। নোট করে নাও, অ্যাকর্ডিং টু বোহর মডেল, এখানে বোহর মডেলে যে স্পেসিফিক কক্ষপথগুলোর কথা বলা হচ্ছে, ওই প্রতিটা কক্ষপথে
2 × n² সংখ্যক ইলেকট্রন ধরতে পারে। এর বেশি ইলেকট্রন ওখানে ধরা পসিবল না। এখানে n এর পরিচয় কি? n এর পরিচয় হচ্ছে এখানে অরবিট নাম্বার কত। n এর পরিচয় হচ্ছে যে অরবিট নিয়ে আমরা কথা বলতেছি ওটার কত নাম্বার অরবিট। তো এখন আমাকে বলো এই যে ফার্স্ট অরবিট, তাহলে ফার্স্ট অরবিটে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? ফার্স্ট অরবিটে n এর মান কত? 1। তাহলে ফার্স্ট অরবিটে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি? 2টি। দ্বিতীয় অরবিটে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি? এখানে 2 বসাও, 2 বসালে 2² ইন্টু কত? 2, দ্যাট মিনস 8। এবার তৃতীয় অরবিটে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি? 2 × 3² 9, 18। তারপর বলো 32 এন্ড সো অন, এভাবে যেতে। আচ্ছা, তো আমরা এখন কি কি শিখলাম? আমরা শিখলাম বহর মডেল অনুসারে পরমাণুতে কতগুলো স্পেসিফিক অরবিট বা শক্তি স্তর থাকে। ওই শক্তি স্তরগুলোতে ইলেকট্রন ধারণ ক্ষমতার পরিমাণ ভিন্ন ভিন্ন এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। 2n²। তারপরে আর কি শিখলাম? ওইখানে কৌণিক ভরবেগ যা খুশি তা হইতে পারবে না। h/2π এর n গুণিতক পরিমাণে কৌণিক ভরবেগ হইতে হবে। তারপরে নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণকালে ইলেকট্রন কোনো ধরনের শক্তি বর্জন করবে না, মানে রেডিয়েশন করবে না, তাই সে শক্তিও হারাবে না। কথা বোঝা গেছে? এখন তৃতীয় শর্তের দিকে একটু আমরা তাকাই। ওটা হচ্ছে শক্তি শোষণ বা বিকিরণ। এখানে শক্তি শোষণ বা বিকিরণ আমরা পরমাণুতে কিন্তু অ্যাবজর্ভ করি। খেয়াল করো, পরমাণুতে কিন্তু আমরা শক্তির বিকিরণ বা শোষণ আমরা কি করি? অবজার্ভ করে থাকি, ঠিক আছে? বাট দ্বিতীয় স্বীকার্য অনুসারে তো পরমাণুর ভিতরে একটা ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে থাকা অবস্থায় কোনো ধরনের শক্তির রেডিয়েট করবে না, ওটা আমাদেরকে আগেই বলে দিচ্ছে। তাহলে এই যে আমরা রেডিয়েশন, বিকিরণ বা শোষণের ঘটনাগুলো দেখতে পাই, শোষণ মানে হচ্ছে শক্তি নেওয়া আর বিকিরণ মানে হচ্ছে শক্তি দেওয়া, ছেড়ে দেওয়া আর কি, ঠিক আছে? একটু পর ক্লিয়ার হয়ে যাবে। এই ঘটনাগুলো দেখতে পাই, তাহলে এগুলো কেন দেখতেছি আমরা? এগুলো আমরা কেন দেখতেছি? ওইটা হচ্ছে যে মনে করো এখানে প্রত্যেকটা অরবিটালে থাকার জন্য, প্রত্যেকটা অরবিটে থাকার জন্য নির্দিষ্ট পরিমাণ শক্তির দরকার পড়ে। এই যে এই প্রথম অরবিটে যে ইলেকট্রনটা ঘুরতেছে, এই যে ঘোরার জন্য এই ইলেকট্রনটার একটা শক্তির দরকার না? অবভিয়াসলি দরকার। দ্বিতীয় কক্ষপথে ঘোরার জন্য তারও একটা শক্তির দরকার, নয়তো সে ঘুরবে কেমনে? এখন আমাকে বলো, জেনারেল কমন সেন্স কাটাও। সায়েন্স মুখস্থ করার জিনিস না, হ্যাঁ মুখস্থ কিছু কিছু ক্ষেত্রে করতে হয়। তো এখন দেখো এই যে প্রথম অরবিট, এটা আকারে ছোট না? দ্বিতীয় অরবিট আরেকটু বড়, তৃতীয় অরবিট আরেকটু বড়। তাহলে প্রথম অরবিটে ঘোরার জন্য একটি ইলেকট্রনকে সবচেয়ে বেশি কম শক্তি খরচ করতে হবে জেনারেল কমন সেন্স অনুসারে, তাই না? তাহলে এখানে প্রথম অরবিটে ঘোরার জন্য যদি আমার E1 পরিমাণ শক্তির দরকার পড়ে, দ্বিতীয় অরবিটে ঘোরার জন্য আমার কি E2 পরিমাণ, এটা E3, এটা কি E4, এভাবেই যেতে থাকবে আর কি, ধরে নাও, ঠিক আছে? তাহলে এখানে সিরিয়ালটা কেমন হবে? E1 সবচেয়ে ছোট, তারপর E2, তারপর E3, তারপর কি E4, এভাবে যেতে থাকবে, ঠিক আছে? অর্থাৎ এই যে কম শক্তি স্তর যেগুলো দেখতে পাচ্ছি এগুলো বলে নিম্ন শক্তি স্তর। তো আমি যদি এইখান থেকে এখানে যাই, কথাটার অর্থ হচ্ছে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাচ্ছি। কোথায়? নিম্ন শক্তি স্তর হইতে উচ্চ শক্তি স্তরে যাচ্ছি, ঠিক আছে? আমি এগুলো মুছে দিই যেন একটু সুন্দর দেখায়। আবার যদি উপর থেকে এই যে বড় কক্ষপথ থেকে ছোট কক্ষপথে আসি, কথাটার অর্থ হলো উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতেছি। কেন উচ্চ শক্তি স্তর বলতেছি? মনে করো এইখান থেকে আমি এখানে আসবো, তো এখানে শক্তি বেশি লাগবে থাকার জন্য, আর এখানে শক্তি কম লাগবে, তাহলে এটা উচ্চ শক্তি স্তর না এটার চেয়েও? তাহলে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আমরা আসলাম, ঠিক আছে? তো এখানে আমরা দুইটা ঘটনা দেখব, ইলেকট্রনের নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর। আমি একটু লিখতেছি এখানে, তাহলে লো অর্ডার থেকে হাই
অর্ডার আর হাই অর্ডার থেকে লো অর্ডার ইলেকট্রনের ভ্রমণ এখানে ঘটে থাকে আর কি। ঠিক আছে, তো এইবার একটা আমরা উদাহরণ দিয়ে ঘটনাগুলো বোঝার চেষ্টা করি। দেখো, মনে করো এই যে এখানে এখানে থাকার জন্য আমার 100 জুল শক্তি দরকার। উদাহরণ দিচ্ছি আমি, সিরিয়াসলি না, সিরিয়াসলি না। এই যে প্রথম অরবিটে থাকার জন্য আমার 100 জুল শক্তি দরকার, দ্বিতীয় অরবিটে থাকার জন্য আমার 200 জুল শক্তির দরকার, তৃতীয়তে 300 জুল, চতুর্থতে আমার 400 জুল, পঞ্চমে 500 জুল শক্তি থাকার দরকার। ধরে নিছি, ঠিক আছে। এখন মনে করো একটি ইলেকট্রন এই যে তার থেকে প্রথম শক্তি স্তরে থাকতে থাকতে আর মন চাচ্ছে না যে আমি আর এখানে থাকবো, লোয়ার অর্ডার থাকতে মন চাচ্ছে না। তাহলে সে যদি চায় যে সে যদি চিন্তা করে যে না আমি চতুর্থ শক্তি স্তরে চলে আসবো, তাহলে এই যে চতুর্থ শক্তি স্তরে থাকার জন্য তার কি পরিমাণ এনার্জি দরকার? 400 জুল এনার্জি দরকার। তাহলে সে যদি এমন কোনো সোর্স পায় যেখান থেকে সে 300 জুল এনার্জি নিতে পারবে, ওই 300 জুল এনার্জি নেওয়ার সাথে সাথে সে এই যে প্রথম অরবিট থেকে লাফ দিয়ে কোথায় চলে আসবে? চতুর্থ অরবিটে চলে আসবে। তো এখন সে যে শক্তি নিল, একটা পরমাণুর ভিতরে ইলেকট্রন ছিল, ওই ইলেকট্রনটা কম শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে আসলো কেমনে? সে শক্তি নিয়ে, এই যে নেওয়াটাই হচ্ছে শোষণ। সে বাহির থেকে পরিবেশ থেকে যে শক্তি ধার নিল, শক্তি নিয়ে নিল, ওই ব্যাপারটাই হচ্ছে কি এখানে শোষণ, শক্তির শোষণ। তাহলে আমরা কি বুঝলাম? একটা ইলেকট্রন যখন লোয়ার অর্ডার থেকে হায়ার অর্ডারের দিকে যাবে, অর্থাৎ নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের দিকে যাবে, তখন ওই ইলেকট্রনটা শক্তি শোষণ করবে। ঠিক আছে, শক্তি শোষণ করবে। এখন জেনারেল কমন সেন্স তোমরাই বলো, কোনো একটি ইলেকট্রন যদি পঞ্চম শক্তি স্তরে থাকে, তো ওই পঞ্চম শক্তি স্তর থেকে যদি মনে করে সে দ্বিতীয় শক্তি স্তরে নেমে আসতে চায়, তখন পঞ্চম শক্তি স্তরে যখন সে ছিল তখন তার মধ্যে 500 জুল শক্তি ছিল, আর যখন দ্বিতীয় শক্তির স্তরে আসছে তখন এখানে বসবাসের জন্য তার 200 জুল শক্তি দরকার। তো বাকি 300 জুল সে কী করবে? ওইখানে কোনো ব্যাংক নাই যে ডিপোজিট করে রাখবে, তাহলে সে রেডিয়েট করে বের করে দিবে। এটাকে বলে আমরা কি? বিকিরণ। আর এটা কি ছিল? শোষণ। ঠিক আছে, শক্তি ঢুকতেছে আর এখান থেকে শক্তি বের হচ্ছে। তাহলে ঘটনা বোঝা গেছে। তো যখন হায়ার অর্ডার থেকে লোয়ার অর্ডারে আসবে, তখন আমরা কি দেখতে পাবো? বিকিরণ, মানে পরমাণু হইতে রেডিয়েশন আমরা দেখতে পাবো। তাহলে আমরা এখন বলো, এই যে পরমাণুতে যে রেডিয়েশনগুলো আমরা দেখতে পাই, সেটা কিন্তু ওই যে নির্দিষ্ট কক্ষপথে ঘুরার কারণে দেখি না। দেখি কখন? যখন সে তার কক্ষপথ বা অরবিট পরিবর্তন করে, তখনই আমরা ওইখানে বিকিরণ এর ঘটনাগুলো দেখতে পাই। ঠিক আছে, তা আশা করি শক্তি বিকিরণ আর শোষণ কখন হয় ওই বিষয়টাও তোমাদের ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, তো এখন একটা কোয়েশ্চেন এখানে অ্যারাইজ হইতে পারে যে তোমরা বলতে পারো যে ভাইয়া মনে করেন আমি এই পরমাণুটাকে 50 জুল শক্তি দিলাম, ফলে এই যে এখানে প্রথম শক্তি স্তরে যেই ইলেকট্রনটা আছে ও 150 জুল শক্তি কি করছে? লাভ করছে। তার আগে থেকে ছিল 100, এখন যেহেতু আমি 50 জুল দিছি তাই সে এখন 150 জুল শক্তি লাভ করছে। ভালো কথা। তো এখন আমাকে বলো, 150 জুলের কোনো কক্ষপথ কি এখানে আছে? এখানে কক্ষপথ সংখ্যা নির্দিষ্ট, কোয়ান্টাইজড, যেহেতু কোয়ান্টাম তত্ত্বের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তো 150 জুলের কোনো শক্তি স্তর যেহেতু এখানে নাই, তুমি চিন্তা করতেছো যে ভাই এখানে হয়তো মাঝে কোথাও থাকবে 100 আর 200 এর মাঝখানে, না, এরকম থাকতে পারবে না। তাহলে সে কি করবে? ওই যে শক্তি 50 জুল শক্তি আমি দিছি না, সে প্রথমে ওটা নিবে, নিয়ে দেখতেছে এই শক্তি দিয়ে তার কোনো কাজ নাই, সে উপরের শক্তি স্তরে যাইতে পারতেছে না, যাইতে গেলেও তার আরও 50 জুল শক্তি দরকার। সে দেখতেছে বাকি 50 জুল শক্তি অর্জন করা তার পক্ষে কিনা সম্ভব নয়। ফলশ্রুতিতে সে করে কি? ওই যে 50 জুল শক্তি তুমি দিছিলা, সে সাথে সাথে ওটা কি করে দেয়? বের করে দেয়। আমি কি বুঝাতে পারছি?
অথবা মনে করো তুমি এখানে 300 জুল শক্তি দিয়ে মনে করো 250 জুল শক্তি দিয়ে ফেলছো, এখন এটার ভিতর হয়ে গেছে কত 350 জুল শক্তি। তো তখন সে কোথায় আসবে, এখান থেকে লাফ দিয়ে তৃতীয় শক্তি স্তরে আসবে। তৃতীয় শক্তি স্তরে থাকার জন্য 300 জুল শক্তির দরকার, বাকি 50 জুল সে কী করে দিবে, বের করে দিবে। কথা বুঝাইতে পারছি? মাঝামাঝি কোনো স্থানে তার থেকে থাকা পসিবল নয়। কক্ষপথ এখানে ডিসপ্লিট, বিচ্ছিন্ন, যেমন খুশি তেমন কক্ষপথ এখানে হইতে পারবে না। কেমন কক্ষপথ হইতে পারবে, n ইজ ইকুয়াল কি 1 2 3 4 এইরকম। যদি এখানে একটা কক্ষপথ থাকতো তখন এই কক্ষপথের নাম হইতো 1.5 মাঝ বরাবর, কিন্তু n এর মান তো 1.5 না, এটা স্বাভাবিক সংখ্যা, স্প্লিট নাম্বার। আমি কি বুঝাতে পারছি? ভেরি গুড। তো এই ছিল হচ্ছে, তো এখানে মনে করো এখানে তোমার মনে করো E1 পরিমাণ শক্তির দরকার, আর থাকার জন্য এখানে মনে করো এটা কত 4 পরিমাণ শক্তির দরকার। তো এখান থেকে এখানে আসতে কি পরিমাণ শক্তি সে অ্যাবজর্ব করবে, কি পরিমাণ শক্তি অ্যাবজর্ব করবে, E2 মাইনাস E1 ইজ ইকুয়াল ডেল ই। আরেকটা মজার কথা, আমাদের কোয়ান্টাম মেকানিক্সে শক্তিকে হাফ mv² দিয়ে আর প্রকাশ করা হয় না, hf দিয়ে প্রকাশ করা হয়। h কি আমরা আগেই দেখছি, প্লাঙ্ক কনস্ট্যান্ট। f কি তাহলে, কম্পাঙ্ক। f কি, কম্পাঙ্ক। এখন আবার কম্পাঙ্ক কি কম্পাঙ্ক হচ্ছে আমার একটা ইলেকট্রন 1 সেকেন্ডে সে যে কক্ষপথে আছে ওই কক্ষপথটা কতবার ঘুরতে পারে। কথা বুঝো নি? এই যে যেই ইলেকট্রনটা আমার এখানে আছে ওই ইলেকট্রনটা 1 সেকেন্ডে কতবার এই অরবিটটাকে প্রদক্ষিণ করতে পারে, মানে সে যেই অরবিটে আছে ওটাকে প্রদক্ষিণ করতে পারে, ওটাই হচ্ছে ওই ইলেকট্রনের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। ওইখানে আরেকটু কমপ্লিকেশন আছে, এগুলো তোমরা উপরের লেভেলে উঠলে আরও ভালো জানতে পারবা। জাস্ট আমি কম্পাঙ্ক একটু সামারি করলাম আর কি। কম্পাঙ্ক নিয়ে তোমরা আরও ডিটেলসে পড়বা। পদার্থবিজ্ঞানের তরঙ্গ নামক একটা অধ্যায় আছে, ওইখানে তোমরা আরও ডিটেলসে কম্পাঙ্ক নিয়ে পড়বা, ঠিক আছে? তো এখন যেহেতু আমরা ওটা পড়তেছি না, আর আমি লেকচারগুলো রেডিও করতেছি খুব বেসিক থেকে, আমি ধরে নিচ্ছি আমার লেকচারগুলো যারা দেখতেছে তাদের বেসিক নলেজ মাত্র স্টার্ট, তাই আমি এত হার্ড কথাগুলো বলতেছি না, খুব সফটলি বোঝানোর ট্রাই করতেছি। আশা করি তোমরা বুঝবা, ঠিক আছে? তো এখন মনে করো এখান থেকে এখানে আসতেছে এই যে পঞ্চম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসতেছে, আমার তখন কি পরিমাণ শক্তি বিকিরণ করবে, তখন আমার E5 মাইনাস কি E2, তাহলে এটার মানে হবে HF। তো এখানে ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট আসবে, হয়তো বা এখানে F2 দেওয়া যায়, এখানে F1 দেওয়া যায়, ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট আসবে। তো আমরা আমাদের বোর মডেল নিয়ে, তো এই ছিল আমাদের বোর মডেল। আর আরেকটা কথা, বোর মডেলটাও যে পুরোপুরি 100% সত্য এটাও কিন্তু ঠিক না। আমাদের এই বোর মডেল শুধুমাত্র একটা ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেনের গঠনগুলোর খুব সুন্দরভাবে বর্ণনা করতে পারে, কিন্তু একের অধিক ইলেকট্রন বিশিষ্ট এই পরমাণুর গঠন বর্ণনা করার জন্য আরও হাই লেভেলের কিছু পারমাণবিক স্ট্রাকচার পড়ালেখা করতে হয়, স্ট্রাকচার সম্পর্কে জানতে হয়। তো আমাদের ক্লাস 9-10 যে সিলেবাসটা আছে ওইখানে ওই লেভেল পর্যন্ত আসলে আলোচনা করা নাই, তাই আমরা বোহর মডেল পর্যন্ত স্টপ থাকবো, ঠিক আছে? তো এরপর আমরা পরবর্তী লেকচারে পরমাণুর ভিতরে ইলেকট্রনগুলো কীভাবে থাকে, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস সম্পর্কে পড়ালেখা করব। আমি তোমাদেরকে জানিয়ে রাখি, যারা কেমিস্ট্রিতে দুর্বল তারা বেসিক্যালি ওই ইলেকট্রন বিন্যাসের জায়গাতেই দুর্বল। কেন সেটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবা। ততক্ষণ পর্যন্ত সাথে থাকো, ধন্যবাদ।